নমস্কার। শুক্রবার রাত ৮টার গল্প পাঠের আসরের আজকের গল্প শেষ সূর্যাস্ত। অলির কথা শুনি বকুল হাসে, কই তাহার মতো। ওরে হচ্ছে না রে মিলিমা, হচ্ছে না। হঠাৎ করে বিশ্বম্বরবাবু মিলিকে একরকম থামিয়ে দিয়েই বললেন, কতবার বলেছি সুরটা অমন নয়, এই গানটা খুব একটা সহজ নয় রে মা। আচ্ছা এক কাজ কর, হারমোনিয়ামটা আমাকে দিয়ে দেখি, আমি গাইছি, তুই বরং আমার সাথে সুর মেলা, কেমন? একান্নবর্তী সান্যাল পরিবারের বিশ্বম্বরবাবু হলেন সবার বড়। তাদের ৩ ভাইয়ের মধ্যে একজন আইটি ইঞ্জিনিয়ার, আর একজন বেশ বড় মাপের বিজনেসম্যান। শহরের নামি দামি ব্যক্তিদের সঙ্গে তাদের নিয়মিত ওঠা বসা। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে বিশ্বম্বরবাবু খুবই সাধারণ একজন মানুষ। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক, তবে এই অঞ্চলে তার সম্মানও কিন্তু আকাশ ছোঁয়া। অঞ্চলের প্রতিটি মানুষ তাকে ভীষণই সমীহ করেই চলে, আর করবে নাই বা কেন? বহু দুস্থ পরিবারের ছেলে মেয়েদের তিনি বিনা খরচে সুশিক্ষা প্রদান করেন। প্রতি বছর তিনি তাদের জন্য বই দেন। তার মতো উদার মনের মানুষ যে সচরাচর খুব একটা দেখা যায় না। প্রায় বছর 10 আগের কথা, বিশ্বম্বরবাবু মাঝে মাঝেই বিকেলের দিকে গঙ্গার দিকটায় হাঁটতে যেতেন। সেরকমই এক বিকেলে তিনি হাঁটতে বেরিয়ে কিছু দূর গিয়েই একটি স্থানে বেশ কিছু মানুষের সমাবেশ দেখতে পান। সাধারণত গঙ্গার এই দিকটায় কেউ খুব একটা আসে না, আর এই বিকেলের দিকে তো একেবারেই নয়। তাই এমন একটা জায়গায় হঠাৎ করে এত মানুষের ভিড় দেখে ব্যাপারটা বোঝার জন্য তিনিও তখন সেদিকে পা বাড়ান। ভিড়ের সামনে পৌঁছতেই একজন চেনা পরিচিত ভদ্রলোক তাকে দেখতে পেয়ে বলে ওঠেন, আরে বিশ্বম্বরবাবু, আপনি? হ্যাঁ, কিন্তু এখানে এই সময়ে এত ভিড় কেন বলুন তো, কি হয়েছে? বললেন বিশ্বম্বরবাবু। আর বলবেন না, আপনি বরং আমার সাথে আসুন, নিজেই দেখে নিন ব্যাপারটা। এই বলে সেই ভদ্রলোক তখন বিশ্বম্বরবাবুকে সঙ্গে নিয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন, এবং সেখানে পৌঁছেই বিশ্বম্বরবাবু দেখলেন গঙ্গার পাড়ের স্যাঁতস্যাঁতে ঢালু জংলা জমিটার উপরে পড়ে রয়েছে সাদা কাপড়ে জড়ানো একটি সদ্যজাত, আর তাকে ঘিরেই এই জটলা। তিনি লক্ষ্য করলেন বেশ কয়েকজন পুরুষ ও মহিলা তখনও তাদের ফোনে শিশুটির ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত। কেউ আবার নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন। অথচ ওই ক্রন্দনরত অসহায় শিশুটির কান্না শুনেও তাদের মধ্যে কেউ এগিয়ে এসে শিশুটিকে এখনো পর্যন্ত কোলে তুলে নিতে পারেনি। একটি শিশুর প্রতি মানুষের এতটা নির্দয় কি করে হতে পারে? আর সব থেকে বড় কথা, যে তাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাই বা কেমন? কিভাবে শিশুটিকে অস্বীকার করে তাকে এভাবে ফেলে রেখে যেতে পারল সে? মানুষ যে কতটা নিচে নেমেছে, সেই সঙ্গে মানবিকতাও যে কতটা তলানিতে এসে ঠেকেছে, তার প্রমাণ তিনি আবারও পেলেন। মনে মনে তিনি সেই সব নরকের কীটদের সাপ সাপান্ত করলেন, এবং সেই মুহূর্তেই শিশুটিকে কোলে তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে ফিরে এলেন। বাড়ির বাকি সদস্যরা ব্যাপারটা নিয়ে চরম আপত্তি জানালেও তার স্ত্রী শর্মিলা দেবী কিন্তু শিশুটিকে সেদিন বুকে তুলে নিয়েছিলেন। মা হওয়া যে কত বড় ভাগ্যের বিষয় তা তিনি উপলব্ধি করেছেন। তাই অশ্রুসিক্ত চোখে ওই নিষ্পাপ ফুলের কুঁড়ির মতো মুখটির দিকে তাকিয়ে তিনি সেদিন মুখ ফিরিয়ে নিতে পারেননি। গোধূলি বেলায় শিশুটিকে বরণ করে ঘরে তুললেন তিনি, এবং নাম রাখলেন গোধূলি। তারপর থেকে বাড়ির বাকি সদস্যরাও ধীরে ধীরে ব্যাপারটা মেনে নিয়েছিলেন। বাড়ির সবার কাছে এভাবেই বড় আদরের হয়ে উঠল শিশুটি। সবাই তাকে মিলি বলেই ডাকত। প্রথম যখন মিলি মা বাব্বা বলে ডেকে উঠেছিল, তখন তারা দুজনেই অনুভব করেছিলেন সেই ডাকের মাহাত্ম্য। তাদের জীবনের এই শূন্যস্থানটুকুই তো এতদিন তাদেরকে
দগ্ধে দগ্ধে কষ্ট দিয়েছে। আজ যেন সেই সমস্ত কষ্টের অবসান হয়ে সুখের চাদরে ঢাকা পড়েছে তাদের জীবন। ছোটবেলায় মিলি যখন ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়িময় ছুটে বেড়াতো, তখন মনে হতো যেন একটি ছোট্ট পরী খোলা আকাশের কোলে ঘুরে বেড়াচ্ছে, যেন সে সর্বদা সবার মুখে হাসি ফোটাতে চায়। মন খারাপের শেকড়গুলো যেন সে ওই ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে উপড়ে ফেলতে চায়। এভাবেই সবার আদরে মিলি বড় হয়ে ওঠে। তার বয়স এখন 10 ছুঁই ছুঁই। মিলিকে কখনোই কিছু মুখ ফুটে চাইতে হয়নি। প্রয়োজনের আগেই সে সব কিছু পেয়ে যেত। মিলিও কখনো প্রয়োজনের বেশি কোনো কিছুই আবদার করেনি। মিলির যাবতীয় সব খেয়াল রাখতেন ওই মানুষ দুটোই। আর রাখবেন নাই বা কেন? সে যে তাদের চোখের মণি। ছোট থেকেই মিলির গানের ওপরে বেশ ঝোঁক ছিল। বিশ্বম্বরবাবু যখন হারমোনিয়াম নিয়ে রেয়াজে বসতেন, তখন মিলিও পাশে বসে মন দিয়ে তার গান শুনত। শুধু শুনতই না, সে নিজে গলা মিলিয়ে গাইবারও চেষ্টা করত। গানের প্রতি মিলির এমন আগ্রহ দেখে বিশ্বম্বরবাবু ভীষণই খুশি হন। তারপর থেকেই তিনি মিলির পড়াশোনার পাশাপাশি গানের দায়িত্বটাও নেন। মাসখানেক হলো বিশ্বম্বরবাবুর শরীরটা বেশ খারাপ। খাওয়া দাওয়া বলতে গেলে নলের মাধ্যমেই চলছে। বিছানা থেকে এখন আর উঠতে পারেন না মানুষটা। ডক্টর যদিও 7টি কেমোর কথা বলেছিলেন, কিন্তু গত মাসে তার 5 নম্বর কেমোটা দেওয়ার পরেই তার শরীরের আরও অবনতি ঘটে। ডক্টর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাকে আর কেমো দেওয়া সম্ভব নয়। সুতরাং যে কদিন মানুষটা আছেন যেন পরিবারের সঙ্গেই থাকেন। পরিবারের প্রতিটি মানুষ যেন তার যত্ন নেন। মিলিকে নিয়ে এখন আর গঙ্গার পাড়ে হাঁটতে বেরোনো হয় না তার। ছাদে গিয়ে সূর্যাস্ত দেখাও বন্ধ হয়েছে অনেক দিন। সেই সঙ্গে মিলিকে গানের তালিমও দেওয়া হয় না আর। বাবার সাথে কাটানো সেই সব মুহূর্তগুলো মনে করে মেয়েটা ডুকরে ওঠে। মায়ের বুকে মাথা রেখে অঝরে কাঁদে। ও যে সবটাই বুঝতে শিখেছে এই 10 বছরে। এখন সে তার বাবার যাবতীয় সব খেয়াল রাখে। তাকে নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, ভেজা তোয়ালে দিয়ে গা মোছানো, সব দায়িত্বই সে নিয়েছে। একদিন বিকেলের দিকে মিলি নিজের ঘরেই শুয়েছিল। হঠাৎ বিশ্বম্বরবাবুর ডাকে তার তন্দ্রা ভাবটা কেটে যায়। চোখ খুলে সে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবার দিকে তাকিয়ে সে একটু অবাক হয়ে বলল, বাবা, তুমি এখানে? হ্যাঁ রে মা, কতদিন তোর সাথে ভালো করে কথাই বলা হয়নি, তাই চলে এলাম। দেখ, আজ আমি পুরোপুরি সুস্থ। শরীরে আর কোনো যন্ত্রণাই নেই, জানিস মা। বরং আজ নিজেকে বড্ড হালকা লাগছে রে। আচ্ছা চল, আমরা ছাদে যাই। অনেক দিন সূর্যাস্ত দেখা হয়নি যে তোর সাথে। তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সূর্যাস্ত দেখতে। হাসি মুখে কথাগুলো বললেন বিশ্বম্বরবাবু। মিলি তো এই দিনটারই অপেক্ষা করেছিল এতদিন। কবে সে তার বাবাকে আবার আগের মতো দেখবে। আনন্দে চোখের জল বাদ মানে না তার। ছুটে গিয়ে সে তখন জড়িয়ে ধরে ওই মানুষটাকে। ছাদে উঠে এসে তারা দুজনে ওই উত্তর পূর্ব কোণটায় গিয়ে বসে। এখান থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায়। মিলি তখন বাবার কাঁধে মাথা রেখে বলে, বাবা দেখো, আজ সূর্যি মামাকে কেমন ম্লান দেখাচ্ছে, তাই না? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। মনে হয় আজ তোর সূর্যি মামার বড্ড মন খারাপ। তবে তোর গান শুনলে সে মন খারাপ আর থাকবে না। আচ্ছা মিলিমা, আজ তুই আমাকে সে গানটা 2 লাইন গেয়ে শোনাতে পারবি? আমার সেই প্রিয় গানটা। এখন যে তুই খুব ভালো করে গান গাস মা, তোর সুরও যে এখন অনেক পরিপূর্ণ। মিলি জানে তার বাবা কোন গানের কথা বলছে। মিলি সম্মতি জানিয়ে ধীরে ধীরে উঠে গিয়ে ছাদের পশ্চিম দিকে রেলিংয়ের কাছে এগিয়ে গেল। অস্ত যাওয়ার সূর্যের দিকে তাকিয়ে মিলি তার সুরেলা কণ্ঠে গান ধরল।
ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। গানটা কেমন গেয়েছে তা জানবার জন্য মিলি বাবার দিকে মুখ ফেরায়। কিন্তু এ কি, কোথায় তিনি? ছাদে যে মিলি সম্পূর্ণ একা। কিন্তু এই কিছুক্ষণ আগে পর্যন্ত মানুষটা তার সাথেই ছিল। মিলির হাত ধরে সে মিলিকে ছাদে নিয়ে এসেছিল সূর্যাস্ত দেখবে বলে। মিলি তার কাঁধে মাথা রেখেছিল। কিন্তু এইটুকু সময়ে কোথায় যেতে পারে মানুষটা? ব্যাপারটা বুঝতে না পেরে হতভম্বের মতো ছাদে দাঁড়িয়ে থাকে মিলি। হঠাৎ নিচের তলার ঘর থেকে মহিলাদের কান্নার শব্দ ভেসে আসে। এবার আর মিলির বুঝতে কোনো অসুবিধা হয় না। এক সমুদ্র যন্ত্রণা বুকে চেপে ধরে কাঁপা কাঁপা পায়ে বসে পড়ে ওখানে। সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার মতো শক্তি যে তার নেই। বুক ফেটে কান্না বেরিয়ে আসে তার। দু গাল বেয়ে আবেগ ঝরে পড়তে থাকে। এক গোধূলি বেলায় যে মানুষটা তাকে নতুন জীবনের পথে চলতে শিখিয়েছিল, সেই মানুষটাই আর এক গোধূলি বেলায় তাকে সেই পথে একা রেখে চলে গেল। তার চারিপাশটা যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে শুরু করেছে। তার জীবনের সূর্যটাও যে আজ চিরকালের মতো অস্তের পথে পাড়ি দিয়েছে। দূর থেকে তখন কোকিলের এক করুণ সুর ভেসে আসছে। আজ বড্ড বিষাদময় লাগছে সেই সুর।